আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সিলেবাসে ভূগাঠনিক অর্থাৎ জিওটেকটনিক্সে আছে ফল্ট অর্থাৎ চ্যুতি। এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো আগে দেখে নিই। এই চ্যাপ্টার থেকে আমরা পড়ব চ্যুতির সংজ্ঞা, চ্যুতি কি করে সৃষ্টি হয়, চ্যুতির গাঠনিক উপাদানসমূহ কি কি আছে, চ্যুতির প্রকারভেদ কি কি, আর ভূমিরূপের ওপর চ্যুতির কি প্রভাব আছে। ঠিক আছে, তোমাদের জন্য এরকম আমি বানিয়ে এনেছি, বিশেষ বিশেষ কথা আমি লিখব এবং তোমরা সেগুলো নোট ডাউন করবে। ঠিক আছে, এই টোটাল স্লাইড তোমাদের সঙ্গে আলোচনা করব, প্রায় 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে টোটাল ক্লাসটা। ঠিক আছে, তবে দেখো প্রথম আমাদের বিষয়বস্তু কি, চ্যুতির সংজ্ঞা। চ্যুতি বলতে কি বোঝায়? ভঙ্গুর শিলায় অসমান সংনমন, পীড়ন, টান, প্রসারণের ফলে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তরগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে ফাটলের সমান্তরাল বা উলম্ব বা কৌণিকভাবে আপেক্ষিক সরণ ঘটায়, তাকে বলা হয় চ্যুতি। সংজ্ঞাটা পড়ে অনেকটা কঠিন মনে হলো। বিষয়টা কি, যে এরকম একটা শিলাস্তর ছিল, এই শিলাস্তরটার এই বরাবর এরকম ফাটল দারণ ছিল। কোনো কারণে ভূপৃষ্ঠের ভূ আলোড়নের ফলে, বিশেষ করে অন্তর্জাত আলোড়নের ফলে, অন্তর্জাত মহীভাবক আলোড়ন, আবার কিছু কিছু ক্ষেত্রে গিরিজনী আলোড়নের ফলে, এই মহীভাবক গিরিজনী আলোড়ন আমি আগের ক্লাসে আলোচনা করেছি, দেখে নিতে পারো। এই মহীভাবক গিরিজনী আলোড়নের ফলে অর্থাৎ এরকম সংকোচন বা প্রসারণের জন্য কি হয়, এই অংশটা ওপর নিচে ওঠানামা যদি হয়ে যায়, দেখো এই যে এই অংশটা আর এই অংশটা একসঙ্গেই ছিল, দিয়ে কি হয়েছে, এইটা নিচের দিকে নেমে গেছে আর এটা ওপরেই উঠে আছে। অর্থাৎ এইখানে ভূমিভাগটা তবে কি হবে, এই মাঝখানের অংশটা এরকম করে জেগে থাকবে ওপরে, আর নিচের অংশটা এরকম করে নিচে নেমে যাবে। এটাকেই বলা হয় কি, চ্যুতি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই অংশটা এর সঙ্গেই ছিল, কিন্তু নিচে স্থানান্তর ঘটে গেল। শুধুমাত্র দুপাশের অংশ নয়, মাঝখানেরটাও ওপরে বা নিচে নামতে পারে, এটাকে বলা হয় চ্যুতি। অর্থাৎ ভঙ্গুর শিলা মানে কি, নরম শিলা। সংনমন পীড়ন মানে কি, এইটা হলো সংনমন। ঠিক আছে, এই যে এই অংশটা এটা হলো সংনমন, আর এইটা হলো প্রসারণ। সংনমন এবং প্রসারণের ফলে প্রসারণ বা টান একই। ঠিক আছে, প্রসারণ বা টান একই। এইখানে আমি প্রসারণ আর টান বলতে কি বোঝায় সেটা আমি পরে দেখাচ্ছি আরো ভালো করে। ঠিক আছে, এর ফলে কি হয়, একটা ভূখণ্ড উপরে বা নিচে নেমে যায়, এটাকে বলা হয় কি, চ্যুতি। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় কি, ফল্ট। বোঝা গেছে, একটা জায়গা আর একটা জায়গা থেকে ডিসপ্লেসমেন্ট হলো, অর্থাৎ এতখানি নেমে গেছে। বোঝা গেছে, এটাকে বলা হয় চ্যুতি। এরপর আছে চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া। চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া কি, যে বলেছে প্রবল ভূ আলোড়ন জনিত কারণে। প্রবল ভূ আলোড়ন মানে কি, অন্তর্জাত আলোড়নের ফলে সংকোচন বা সংনমন। সংকোচন মানে কি বোঝায়, দুটো যখন একমুখী ভাবে কি হয়, চাপ দেয়। আর প্রসারণ মানে কি বোঝায়, একটা একদিকে আর একটা বিপরীত দিকে যখন বল প্রয়োগ করবে তখন সেটাকে বলা হয় কি, সংনমন। এবং টান বা প্রসারণ বল সৃষ্টি হয়, এই দুই বলের প্রভাবে শিলাস্তরে কি হয়, চ্যুতির সৃষ্টি হয়। শিলাস্তরে কি হয়, চ্যুতির সৃষ্টি হয়। প্রথমে আমরা পড়ি সংনমন ও প্রসারণ বলের প্রভাব। প্রবল গিরিজনী আলোড়ন, মনে রাখবি গিরিজনী আলোড়ন আমি আগের দিন পড়েছি, স্পর্শক বরাবর কাজ করে, পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে, ফলে অর্থাৎ গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট সংনমন বলের জন্য শিলায় সংকোচন হলে অথবা প্রসারণ বলের জন্য শিলায় টান পড়লে চ্যুতির সৃষ্টি হয়। ঠিক আছে, স্পর্শক বরাবর কাজ করা মানে কি, এটাকে যদি পৃথিবী ভাবি, ঠিক আছে, এটাকে যদি পৃথিবী ভাবি, এই যে এই বরাবর কাজ করছে, এটা হলো গিরিজনী আলোড়ন, এটা হলো সংনমন, আর এই তীর দুটো হলো প্রসারণ। আর পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করাটাকে বলা হয় কি, মহীভাবক আলোড়ন।
ঠিক আছে, এটা কি বললাম, সংনমন এবং প্রসারণ। এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ যে এইটা সংনমন হচ্ছে, এটা একদিকে যাচ্ছে, এটা একদিকে যাচ্ছে, ঠিক আছে, দুটো মুখোমুখি, তার কারণে হয় এইটা ওপরে উঠে যাবে বা এইটা উপরে উঠে উঠে যাবে, বা এটা নিচে নেমে যাবে বা এটা নিচে নেমে যাবে, দিয়ে কি হবে, চ্যুতির সৃষ্টি হবে। ঠিক আছে, এইখানে কি হয়েছে, এই জায়গাটা উপরে উঠে গেছে, এটা নিচে নেমে গেছে, এটা হলো সংনমন বা সংকোচন বলের প্রভাবে চ্যুতি সৃষ্টি। ঠিক আছে, এরপর আছে অত্যাধিক পার্শ্বচাপ। পার্শ্বচাপকে বলা হয় কি, পার্শ্বচাপকে বলা হয়, অর্থাৎ দুপাশ থেকে যদি চাপ দেয়, ঠিক আছে, দুপাশ থেকে যদি চাপ দেয় তবেও চ্যুতি সৃষ্টি হয়। তাই এইটা পার্শ্বচাপের মতোই। ঠিক আছে, কি বলছি, গৃহজনিক ক্রিয়ার ফলে শিলায় অত্যাধিক পার্শ্বচাপ পড়লে ভাঁজের অক্ষতল বরাবর চ্যুতি সংঘটিত হয়। ভাঁজের অক্ষ, ভাঁজের অক্ষ মানে কি বোঝায় আমরা আগের দিন পড়ে নিয়েছি। ঠিক আছে, আগের ক্লাসে দেখে নিতে পারো। যেমন উদ্ঘট্ট ভাঁজ, যেমন কি উদ্ঘট্ট ভাঁজ, এটা বানান ভুল হয়েছে, উদ্ঘট্ট ভাঁজ অত্যাধিক পার্শ্বচাপের কারণে অক্ষতল বরাবর শিলায় ফাটল ধরে এবং চ্যুতি সৃষ্টি হয়। উদ্ঘট্ট ভাঁজ বলতে কি বোঝায় আমি দেখাচ্ছি, উদ্ঘট্ট ভাঁজ বলতে কি বোঝায়, ছবি আছে। উদ্ঘট্ট ভাঁজ বলতে বোঝায়, এই যে এটা, এটা হলো একটা উদ্ঘট্ট ভাঁজের ছবি। এই যে ছবিটা এই যে এটা কি হচ্ছে, যে প্রচুর পরিমাণে একটা চাপ তৈরি হচ্ছে, এই বরাবর চাপ তৈরি হচ্ছে, সেই কারণে কি হচ্ছে, এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা থেকে দূরে চলে গেছে, তাই এটা হলো কি উদ্ঘট্ট ভাঁজের উদাহরণ। ঠিক আছে, উদ্ঘট্ট ভাঁজ অত্যাধিক পার্শ্বচাপের ফলে হয়ে যায়। এই যে এই দিক থেকে চাপ দিচ্ছে, বোঝা গেছে? বেশ, এরপরে এরপর আছে কি মহীভাবক আলোড়নের প্রভাব। মহীভাবক আলোড়ন মনে রাখবে যে পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে। ঠিক আছে, পৃথিবীর স্পর্শক বরাবর মানে বললাম কি, এটা যদি পৃথিবী ভাবি, পৃথিবীর এক কোনো বল যখন ব্যাসার্ধ বরাবর কাজ করবে তখন তাকে বলা হয় কি মহীভাবক, আর এটা হলো স্পর্শক বরাবর কাজ করা। ঠিক আছে, স্পর্শক বরাবর কাজ করলে কি হয়, এইরকম সংকোচন হয়ে যায় বেশি করে। ঠিক আছে, আর উপর নিচ ওঠানামা করা মানে কি, ভূমিভাগটা একসঙ্গেই ছিল, এটা এটা, কিন্তু ওপরে এটা উঠে গেছে আর এটা পাশেরটা এইভাবেই নিচে নেমে আছে। ঠিক আছে, এটা হলো উপর নিচে ওঠানামা করা। তাই মহীভাবক আলোড়নের ফলে কি তৈরি হয়, মহাদেশ, আর গৃহজনী আলোড়নের ফলে তৈরি হয় মনে রাখবে পর্বত। আমি আগের ক্লাসে আলোচনা করি, দেখে নিতে পারো। মহীভাবক আলোড়নের প্রভাবে শিলাস্তরের ফাটল বরাবর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় এবং ফাটলের সমান্তরাল বা উলম্বভাবে বা কৌণিকভাবে শিলার আপেক্ষিক সরণ ঘটে, তাকেই বলা হয় কি চ্যুতি। শিলাস্তর আগে যেখানে ছিল সেইখান থেকে আপেক্ষিক সরণ ঘটবে, যেটা এই যে এখানে দেখালাম। ঠিক আছে, এটা হলো কি শিলার আপেক্ষিক স্খলন। এই যে এখানে দেখো যে এইদিকে আপেক্ষিক সরণ ঘটেছে, এইটা একটা, এইটা একটা, অর্থাৎ এই দুটো একসঙ্গেই ছিল, এইদিকে প্রসারণ হয়েছে, এইদিকে প্রসারণ হয়েছে, এটা কি গৃহজনী আলোড়নের জন্য। ঠিক আছে, আবার এই যে ওপর নিচ ওঠানামা যে যদি করে সেটা হয়ে যাবে কি মহীভাবক আলোড়ন। ঠিক আছে, মহীভাবক আলোড়ন কি হবে, ওপর নিচ ওঠানামা করে তৈরি হবে, আর এটা কি হবে ব্যাসার্ধ বরাবর কাজ করবে। মহীভাবক আলোড়ন উপর নিচ, আর গৃহজনী আলোড়ন সংকোচন এবং প্রসারণ। মনে থাকবে? ঠিক আছে, এরপর আছে চ্যুতির গাঠনিক উপাদান। এইখান থেকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, খুব ভালো করে মন দিয়ে শুনবে। ঠিক আছে, প্রথমে চ্যুতির গাঠনিক উপাদান হিসাবে আমরা পড়বো চ্যুতিতল কি, তারপরে পড়বো চ্যুতি রেখা বলতে কি বোঝায়, এইগুলো এক একটা সংজ্ঞা দিয়ে দেবে, তোমাকে বলতে হবে এটা কার সংজ্ঞা, চ্যুতির কোন পার্ট এটা। ঠিক আছে, এইগুলোর যে সংজ্ঞাটা আমি দিচ্ছি সেই রকম সংজ্ঞা লিখে দেবে, কোন পার্ট চ্যুতি সেটা বলতে হবে। তারপর আছে ঊর্ধ্বস্তূপ, তারপর আছে অধস্তূপ, তারপর আছে চ্যুতি নতি, তারপর আছে চ্যুতিতলের আয়াম, তারপর আছে চ্যুতি কোণ, তারপর আছে ব্যবধি, এই ব্যবধি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে ক্ষেপটাও ভীষণ গুরুত্বপূর্ণ, ব্যবধি ক্ষেপ, অধক্ষেপ, ঠিক আছে, আর স্খলন। বোঝা গিয়েছে?
এই কটা আমাদের পড়তে হবে। আর একটা আছে আয়াম স্খলন, নতি স্খলন, স্খলনেরই ভাগ। এই ছবিটা দেখে আমি ছবি দেখে এক্সপ্লেন করাবো, তোমরা খুব ভালো রকম ভাবে মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, প্রথমে আমরা যাই চ্যুতিতল। চ্যুতিতল সংজ্ঞায় দেখো এখানে কি বলছে, যে এই যে অংশটা, এইটা আগে বলে নি কোনটা ঝুলন্ত প্রাচীর কোনটা পাদমূল প্রাচীর। এইখানে ঊর্ধ্বস্তূপ অধস্তূপ। ঊর্ধ্বস্তূপটা কি বলতে বোঝাচ্ছে, যে যে কোনো তির্যক চ্যুতিতলের ওপরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকা উত্থিত শিলাস্তূপকে বলা হয় ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর। অর্থাৎ এই যে এটা কিন্তু নিচে নামেনি, এটা ওপরে উঠে আছে, তাই এটা কি হবে, ঊর্ধ্বস্তূপ। ঠিক আছে, এটা হবে ঊর্ধ্বস্তূপ। দাঁড়া, এটা ভুল হয়েছে একটু। ঊর্ধ্বস্তূপ কোনটা হবে, দেখো এখানে আরেকবার বলছি আমি, আমারই ভুল হচ্ছে বলতে, যে কোনো তির্যক চ্যুতিতলের উপরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকা উত্থিত শিলাস্তূপকে চ্যুতির ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর বলে। সংজ্ঞাটা দেখে বোঝা গেছে? বেশ, এবার ছবিতে আমি বোঝাচ্ছি। দেখো এই ছবিটাই দেখে কি মনে হচ্ছে, এই ছবিটা দেখে মনে হচ্ছে যে এইটা ঝুলন্ত প্রাচীর, এ ঝুলন্ত প্রাচীর, বি হলো অধস্তূপ। ব্যাপারটা দেখো এইখানে 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 কোনটার স্খলন ঘটেছে দেখতে হবে। স্খলন ঘটেছে কোনটার, যে এই পার্টটা স্খলন ঘটেছে মানে সরে গেছে। তাই এইটা যে অংশটা স্খলন ঘটবে, এটা যেহেতু নিচে স্খলন ঘটেছে, তাই আমাদের মনে হচ্ছে যে এটা পাদমূল কি বলে, পাদমূল প্রাচীর বা অধস্তূপ। ব্যাপারটা সেটা নয়, এইটা হলো আমাদের ঝুলন্ত প্রাচীর, অর্থাৎ এইটা ঝুলে আছে মেন শিলার সঙ্গে। ঠিক আছে, কোনটার স্খলন ঘটেছে, এই যে এই অংশটা, এই অংশটার স্খলন ঘটেছে, তাই এটা হয়ে গেছে কি ঝুলন্ত প্রাচীর। আর এটা হলো আদি শিলাস্তর। ঠিক আছে, আদি শিলাস্তর এইটা, অর্থাৎ এটা হলো নিচে নেমেছে আর বিটা হলো আদি শিলাস্তর। ঠিক আছে, তাই এখানে দেখো বলেছে যে যে কোনো তির্যক চ্যুতিতলের ওপরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকা উত্থিত শিলাস্তূপকে চ্যুতির ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর বলে। এটা যেহেতু নিচের দিকে নেমেছে, তাই এটা ঝুলন্ত প্রাচীরই হবে। এটা উপরের দিকে উঠলেও একই, অর্থাৎ ঝুলন্ত প্রাচীর বলতে বোঝায় যেটা উপর নিচে ওঠানামা করেছে। ঠিক আছে, আর অধস্তূপ কোনটা, তির্যক চ্যুতিতলের নিচের দিকে অবস্থিত এবং আদি শিলার সঙ্গে যুক্ত স্খলিত শিলাস্তূপকে বা শিলাস্তূপকে অধস্তূপ বা পাদমূল প্রাচীর বলা হয়। পাদমূল প্রাচীর তাহলে কোনটা, এই যে এইটা, বিটা হলো পাদমূল প্রাচীর। এইটা কি আছে, এই ঝুলন্ত প্রাচীর নিচে আছে, ঝুলন্ত প্রাচীরের নিচে আছে, তাই এটা হয়ে যাবে কি পাদমূল প্রাচীর। খুব ভালো রকম ভাবে মনে রাখবে। ঠিক আছে, যেটা স্খলন হয়েছে। ঠিক আছে, দেখো স্খলন বলতে বোঝাচ্ছে যে এটা নেমেছে, বিটা দাঁড়িয়ে আছে, এবার এর সাপেক্ষে বির তো স্খলন হয়েছে, তাই এখানে বি হলো পাদমূল আর এ হলো ঝুলন্ত প্রাচীর। ঠিক আছে, তোমাদের এই ছবিটা দেখে সমস্যা হচ্ছে, আমি আর একটা ছবি দেখাই। দেখো এইখানে ছবিটা দেখো, এইখানে ছবিটা আমি দেখাচ্ছি। দেখো এইখানে ছবিটা, এটা কি মনে হচ্ছে, এটা উপরে উঠেছে, উপরে উঠেছে তো, তাই এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে ঝুলন্ত প্রাচীর। এটা একটা উপরের দিকে উঠেছে আর এটা নিচের দিকে নেমেছে, নিচে নেমেছে, তাই এটা হলো এইটা, এ হলো ঝুলন্ত প্রাচীর, বি হলো পাদমূল প্রাচীর। ঠিক আছে, এটা হলো ঊর্ধ্বস্তূপ, আর বিটা হলো অধস্তূপ। ঠিক আছে, তাই এই ছবিটা দেখে গন্ডগোল হলো এই কারণে, যেহেতু এটা নিচে নেমেছে এটা, তাই মনে হচ্ছে যে এটা অধস্তূপ হবে, কিন্তু এটা কি, এই যে এটা হয়ে গেছে কি ঊর্ধ্বস্তূপ। ঠিক আছে, এটা হয়ে যাবে কি ঊর্ধ্বস্তূপ। ঠিক আছে, দেখো এইখানে একটা ছবি আর একটা ছবি, এই যে এখানে কি লেখা আছে, এইখানেও দেখো লেখা আছে কি ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ। ঠিক আছে, বোঝা গেছে যেটা ওপরে আছে, যেটা ওপরে আছে সেটা হয়ে যাচ্ছে ঊর্ধ্বস্তূপ, অর্থাৎ এই যে এই যে এ হলো ঊর্ধ্বস্তূপ মানে ওপরে আছে, আর এটা হলো নিচে আছে, তাই বিটা হলো অধস্তূপ। বোঝা গেছে? বেশ, এরপরে আমরা মেন পড়ায় আসি আবার। তাহলে এটা যেহেতু ওপরে আছে, ঠিক আছে,
তাই এটা ঊর্ধ্বস্তূপ, আর বিটা যেহেতু এর নিচে আছে তাই এটা হয়ে গেছে কি অধস্তূপ। এইভাবেও মনে রাখতে পারো। বোঝা গেছে? বেশ, এরপরে আমরা পড়বো কি চ্যুতিতল। চ্যুতিতল বলতে কি বোঝায় আমি এখানে মার্ক করছি। দেখো, চ্যুতিতল বলতে বোঝাচ্ছে যে এই অংশটা সাদা করে দিচ্ছি। দেখো, এই যে এই অংশটা হলো চ্যুতিতল, যে অংশ বরাবর এটা ওঠানামা করেছে। ঠিক আছে, এই সাদা অংশটা হলো চ্যুতিতল। এই সাদা অংশটা চ্যুতিতল, অর্থাৎ এইটা, এই যে এইটা, এই সাদা অংশ বরাবর, অর্থাৎ এই যে সাদা অংশ বরাবর উপর নিচে ওঠানামা করছে, অর্থাৎ এই ঝুলন্ত প্রাচীরের ঠিক তলের অংশটা, ঝুলন্ত প্রাচীরের ঠিক তলের অংশটাই হলো কি চ্যুতিতল। কি বলছে? প্রবল সংনমন বা টানজনিত পীড়নের প্রভাবে চ্যুতিখণ্ড তার পার্শ্ববর্তী চ্যুতিখণ্ড থেকে যে তল বরাবর স্থানচ্যুত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় চ্যুতিতল। বোঝা গেছে? অর্থাৎ এই যে এ পাটটা, এই যে সাদা অংশ আরো যে নিচে আছে, সাদা অংশ যে আরো নিচে আছে, সেই অংশ বরাবর একবার উপর নিচে ওঠানামা করবে, এটাকে বলা হয় চ্যুতিতল। এইখানে আর একটা ছবি আছে, আমি দেখাচ্ছি। তাহলে এইখানে কোনটা হবে? এই যে এই অংশটা, এই অংশটা হবে চ্যুতিতল। ঠিক আছে, এই যে আমি কালার করলাম ইয়েলো কালার, এটা হলো চ্যুতিতল, যে অংশ বরাবর উপর নিচে ওঠানামা করে, যে তল বরাবর। অর্থাৎ এইটাকে যদি আমি ওপরে তুলি, এটাকে যদি ওপরে তুলি, এই হলুদ এবং তার নিচের যে অংশ, সেই অংশ বরাবর ওঠানামা করবে, এটাকে বলা হয় চ্যুতিতল। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এরপরে আছে কি চ্যুতিরেখা। এরপর আছে চ্যুতিরেখা। এবার তোমরা এখানে দেখতে পেলে চ্যুতিরেখা বলতে কি বোঝায়? এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই যে আমি দাগ দিচ্ছি, এই অংশ বরাবর ওঠানামা করছে, তো তাই এটা হয়ে যাবে কি চ্যুতিরেখা। এই অংশ বরাবর এটা হয়ে যাবে কি চ্যুতিরেখা। ঠিক আছে, কি বলছে সংজ্ঞায়? ভূপৃষ্ঠ চ্যুতিতল যে নির্দিষ্ট অনুভূমিক রেখা বরাবর একে অন্যকে ছেদ করে তখন তাকে কি বলা হয়? চ্যুতিরেখা। এটা একটা ভূপৃষ্ঠ, এটা চ্যুতি ঘটেছে, তাই এই যে এই বরাবর কি করলো? একে অন্যকে ছেদ করলো, তাই এটা হয়ে যাবে কি চ্যুতিরেখা। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, তাহলে এই যে এইটা চ্যুতিরেখা, এই যে এই অংশ বরাবর এটা টোটালটা চ্যুতিরেখা। এই পাশেও আছে, এই পাশেও চ্যুতিরেখা আছে। ঠিক আছে, এটা হয়ে গেছে কি চ্যুতিরেখা। বেশ, এরপরে আছে ঊর্ধ্বস্তূপ হয়ে গেছে, অধস্তূপ হয়ে গেছে চ্যুতিনতি। চ্যুতিনতি বলতে বোঝায় কি? একবার দেখাচ্ছি আমি ছবি। দেখো, এইখানে ছবিটা দেখতে পাচ্ছ। চ্যুতিনতি বলতে কি বোঝাচ্ছে? চ্যুতিনতি বলতে বোঝাচ্ছে যে এটা হলো অনুভূমিক তল, এটা হলো অনুভূমিক তল। এবার এইটা এই বরাবর তো নিচে নেমেছে, এই যে চ্যুতিরেখা বরাবর নিচে নেমেছে, এই যে চ্যুতিরেখা বরাবর নিচে নেমেছে, এই যে এইটা একটা নির্দিষ্ট কোণ তৈরি করছে, এই কোণটাকে বলা হয় কি চ্যুতিনতি। ঠিক আছে, এই কোণটা হলো কি চ্যুতিনতি। তাহলে এইখানে চ্যুতিনতি কি বলছে? যে ছ, প এবং ট হলো আমাদের কি চ্যুতিনতি। বোঝা গেছে? এবার সংজ্ঞায় আমরা দেখি কি বলছে। সংজ্ঞায় বলছে অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকে চ্যুতিনতি বলা হয়। অর্থাৎ চ্যুতিতল ও কাল্পনিক অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোণকে কি বলা হয়? চ্যুতিনতি। আমরা চ্যুতিতল বলতে কি বোঝালাম? চ্যুতিতল বলতে এই যে এটা চ্যুতিতল, একটা এই যে এটা চ্যুতিতল, এই অংশটা, এই চ্যুতিতলের সঙ্গে অনুভূমিক তল যে কোণে হেলে থাকে এটা হলো অনুভূমিক তল। কোনটা অনুভূমিক তল এখানে বলো দেখি? অনুভূমিক তল কোনটা হবে? এই যে এই অংশটা হবে অনুভূমিক তল। এইটা, এই যে দাগটা, এই দাগটা হবে অনুভূমিক তল। ঠিক আছে, এই যে সোজা দাগটা হবে অনুভূমিক তল, এই যে সোজা দাগটা টানলাম না, এই দাগটা হবে অনুভূমিক তল। এই অনুভূমিক তলের সঙ্গে এই যে এই দাগটা কত ডিগ্রি কোণে হেলে আছে এটাকে বলা হয় কি চ্যুতিনতি। বোঝা গেছে চ্যুতিনতি বলতে কি বোঝায়? বেশ, নতি মানে কোণ, নতি মানে কি বলবে?
নতি মানে কোণ, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা শিলাস্তরে স্খলন ঘটেছে। বেশ, চ্যুতিনতি হয়ে গেল। এরপরে আছে চ্যুতিতলের আয়াম। চ্যুতিতলের আয়াম বলতে কি বোঝায়? আয়াম শব্দের অর্থ হলো দৈর্ঘ্য বা প্রসার। তাই চ্যুতিতল যে রেখা বরাবর অনুভূমিক তলকে ছেদ করে নির্দিষ্ট দিকে প্রসারিত হয় তাকে বলা হয় কি? চ্যুতিতলের আয়াম। অর্থাৎ অনুভূমিক তলকে ছেদ করে এবং নির্দিষ্ট দিকে প্রসারিত হয়। ছবিটা দেখো, এখানে চ্যুতিতলের আয়াম কোনটা? আয়াম হলো এই যে এখানে দেখো, এই যে এই অংশটা, এই অংশটা আর এই অংশটা কি হবে? একে অপরকে ছেদ করবে। এই অংশটা একে অপরকে ছেদ করবে, তাই তো? তাহলে এখানে আয়াম হলো এইটা। ঠিক আছে, প আর ড, প মুছে দিই এটা, প আর ড হলো চ্যুতিতলের আয়াম। এই যে এই লাইনটা হলো চ্যুতিতলের চ্যুতির আয়াম, চ্যুতিতলের নয়, চ্যুতির আয়াম। ঠিক আছে, সংজ্ঞা আর একবার দেখো, বলছে আয়াম শব্দের অর্থ হলো দৈর্ঘ্য বা প্রসার। তাই চ্যুতিতল যে রেখা বরাবর অনুভূমিক তলকে ছেদ করে নির্দিষ্ট দিকে প্রসারিত হয় তাকে চ্যুতিতলের আয়াম বলা হয়। বোঝা গেছে? তাহলে সংজ্ঞাটার সঙ্গে এটার সঙ্গে মিল খুঁজে পেলে প আর ড হলো আয়াম। এটা হলো চ্যুতিতল, এটা হলো আয়াম, প আর ড। ঠিক আছে, বেশ। এরপর আছে চ্যুতিকোণ। চ্যুতিকোণ, ঠিক আছে, চ্যুতিনতি হয়ে গেল। চ্যুতিনতি মানেও কোণকেই বোঝাচ্ছে, কত ডিগ্রি কোণে আমাদের অধস্তূপটা এবং ঊর্ধ্বস্তূপের মধ্যে কত ডিগ্রি কোণ করে নিচে নেমেছে সেটাকে আমরা বলবো কি? চ্যুতিনতি। এরপর আমাদের চ্যুতিকোণ কি বলছে? চ্যুতিকোণ বা হেড, হেড দিয়ে মনে রাখবে, পরীক্ষায় হেডই দেবে। ঠিক আছে, যদি দেয়। হেড বলতে কি বোঝায়? এই যে হেড বলতে বোঝায় যে এইটা, এই যে এই লাইনটা, এই লাইনটা বরাবর তো এটা ছিল আগে, তাই না? এই লাইনটা বরাবর এই লাইনটা ছিল, এ লাইন বরাবর, ছোট করি, এ লাইন বরাবর বি লাইন বরাবর জয়েনই ছিল আগে। কিন্তু এই যে এই অংশটা, এই অংশটা আর এই অংশটা স্খলন হয়েছে। এবার কতটা স্খলন হয়েছে, কত ডিগ্রি কোণে, সেইটাই মাপা হচ্ছে কি? হেড দিয়ে। এই যে এটা হেড, ঠিক আছে, এটাই হেড। বোঝা গেছে? এবার এই যে হেডটা হলো এটা, তাহলে এটা কত ডিগ্রি কোণে গেছে সেইটাই মাপা হচ্ছে কি? হেড। বোঝা গেছে? হেড মানে কি দেখাচ্ছে এখানে? হেড মানে এখানে হেড, ব চ প, ব চ এবং প কে বলা হচ্ছে কি? হেড। তাহলে আমি এ আর বি পয়েন্ট যেটা আঁকলাম, এটা বি পয়েন্ট আর এটা এ পয়েন্ট, এইটা আঁকার কারণই হলো এই দুটো একসঙ্গে ছিল কিন্তু এখন তো নিচে নেমে গেছে। এবার কত ডিগ্রি কোণ করে নিচে নেমেছে সেইটাকে বলা হচ্ছে কি? হেড। ঠিক আছে, এই যে বি পয়েন্টটা, এই যে বি পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তো একসঙ্গেই ছিল, এবার এটা তো নিচে নেমে গেছে, এই যে এই বরাবর নিচে নেমেছে। এবার সেই যে কোণটা সেটা কত ডিগ্রি কোণে আছে, সংজ্ঞাটা পড়ো দেখো। সংজ্ঞায় কি বলছে? যে চ্যুতিতল উলম্ব তলের সঙ্গে যে কোনো হেলে থাকে, চ্যুতিতল অনুভূমিক উলম্ব তলের সঙ্গে যে কোনো হেলে থাকে, অর্থাৎ সেই কোণকে চ্যুতিকোণ বা হেড বলে। অর্থাৎ চ্যুতিতল ও উলম্ব তলের মধ্যবর্তী অন্তস্থ কোণকে চ্যুতিকোণ বলা হয়। চ্যুতিকোণ হলো চ্যুতির নতির পরিপূরক কোণ, অর্থাৎ চ্যুতিকোণ 90 ডিগ্রি। চ্যুতিকোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি চ্যুতিতলের নতিকোণ। ঠিক আছে, চ্যুতিতলের 90 ডিগ্রি নতিকোণ বোঝাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ চ্যুতিকোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস এটা, মাইনাস এটা। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে যে চ্যুতিকোণ সমান সমান কি হবে? 90 ডিগ্রি মাইনাস চ্যুতিতলের নতিকোণ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিতে পারে। চ্যুতিকোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস চ্যুতিতলের নতিকোণ, অর্থাৎ সবসময় কি হবে? 90 ডিগ্রির কম হবে। বোঝা গিয়েছে?
চ্যুতিকোণ সবসময় কি হবে, 90 ডিগ্রির কম হবে। এই যে এটা সবসময় 90 ডিগ্রির কম হবে, বোঝা গিয়েছে? তাহলে আমি আরেকবার এঁকে দিই লাইনটা। কোন বিষয়টা বোঝাচ্ছে? যে উলম্ব তল, আমরা অনুভূমিক তলের সঙ্গে কি করলাম, চ্যুতির নতি বের করলাম। এই যে এটা হলো, এই যে এ পয়েন্টটা, এই যে এ লিখছি যেটা এ, এই যে এই লাইনটা হলো উলম্ব তল, আর এটা হলো এর সঙ্গে যে কোণ উৎপন্ন করছে এটাকে বলা হচ্ছে কি, হেড। হেড সবসময় মনে রাখবে কি, 90 ডিগ্রি মাইনাস চ্যুতি নতি কোণ, ঠিক আছে, সমান সমান কি হবে, হেড। ঠিক আছে, হেডকে চ্যুতিকোণও বলা হয়। বেশ, এটা হলো, বোঝা গেছে। এরপর আছে ব্যবধি। ব্যবধি বলতে কি বোঝায় আমরা আগে দেখে নিই। ব্যবধির ছবিটা কি হবে, দেখো ব্যবধি হলো কোনটা, চ আর ফ। এখানে চ আর ফ হলো ব্যবধি। এই যে চ, এটা হলো চ, চ থেকে ফ, ফ মানে কোনটা, এই যে এই অংশটা, অর্থাৎ এই যে এইটা এতখানি দূরে সরে গেছে, এই অংশটা, এটা বি থেকে, চ থেকে ফ ডিস্টেন্সে সরে গেছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি, ব্যবধি বা হিপ। অর্থাৎ এইটা ঊর্ধ্বস্তূপ অধস্তূপ থেকে কতটা সরে গেছে, বোঝা গেছে? ঊর্ধ্বস্তূপ এ থেকে অধস্তূপ বি থেকে কতটা সরে গেছে, সেটাই হলো কি, ব্যবধি বা হিপ। বেশ, সংজ্ঞায় পড়ি এবার। বলছে চ্যুতির ফলে চ্যুতিতল বরাবর সন্নিহিত শিলাস্তরে অনুভূমিক বা পার্শ্বীয় ব্যবধান, অনুভূমিক বা পার্শ্বীয় ব্যবধান কি বলা হয়, কি, ব্যবধি বা হিপ। ব্যবধি বা হিপ, অর্থাৎ কোন চ্যুতির ঊর্ধ্বক্ষেপ অধক্ষেপের মধ্যে অনুভূমিক ব্যবধানকে ব্যবধি বলা হয়। ঊর্ধ্বক্ষেপ আর অধক্ষেপ কিন্তু আলাদা, ঊর্ধ্বস্তূপ অধস্তূপ আলাদা। যেটা আমরা ঊর্ধ্বস্তূপ বলছি সেটাকে বলা হয় অধক্ষেপ, যেটাকে আমরা বলছি অধস্তূপ সেটাকে বলা হয় ঊর্ধ্বক্ষেপ। ঠিক আছে, তাই বলছে ঊর্ধ্বস্তূপ এ অধস্তূপ বি থেকে যে দূরত্বে সরে গেছে, বা অধক্ষেপ থেকে ঊর্ধ্বক্ষেপ যতটা দূরে সরে গেছে, এটাকেই বলা হয় কি, হিপ। অর্থাৎ এইটা হলো হিপ, এতখানি স্থানান্তর হয়েছে। কি স্থানান্তর বলা হয় এটাকে, এটাকে কি স্থানান্তর বলা হবে, এটাকে বলা হবে যে অনুভূমিক স্থানান্তর। ঠিক আছে, এটাকে বলা হয় অনুভূমিক স্থানান্তর। আর যদি বলা হয় উলম্ব সরণ, সেটাকে বলা হবে কি, থ্রো। ঠিক আছে, থ্রোটা দেখো, থ্রোটা কোনটা, থ্রোটা হলো এখানে কোনটাকে বলছে, প আর ফকে বলছে থ্রো। অর্থাৎ এইটা হলো প আর এটা হলো ফ। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে কতটা নিচে নেমেছে উলম্বভাবে, এ থেকে বি কতটা নেমেছে নিচে, সেটা হলো কি, সেটাকে বলা হয় কি, সেটাকে এই যে এটা বলা হয়, সব ভুলে যাচ্ছে, এটা হলো ক্ষেপ। ঠিক আছে, ক্ষেপ, এটাকে কি বলা হয়, ক্ষেপ বা থ্রো। তাহলে ব্যবধি মানে মনে রাখবে, এইচ দিয়ে মনে রাখবে হরাইজন্টাল সরণ, অর্থাৎ অনুভূমিক সরণ বা অনুভূমিক দূরত্ব। ঠিক আছে, তবেই পরেরটা যেটা থ্রো আছে সেটা মনে রাখতে পারবে যে এটা হবে কি, এটা হবে উলম্ব, এটা হবে উলম্ব। ঠিক আছে, মনে থাকবে। বেশ, উলম্ব সরণকে থ্রো আর অনুভূমিক সরণকে বলা হয় হিপ। ইংরেজিটা মনে রাখবে বেশি করে, হিপ অ্যান্ড থ্রো। তোমাদের ছবিও দেখালাম, তবে এই যে এইখান থেকে আমি দেখাচ্ছি যে এটা চ আর ফ, এটা হলো অনুভূমিক সরণ, আর চ থেকে প হলো উলম্ব সরণ। ঠিক আছে, বোঝা গেছে? বেশ।
তবে আমাদের চ্যুতির যে গাঠনিক উপাদান সেটা হলো, তার মধ্যে আর একটা বলে দিই, যেটা নিচে নেমেছে সেটাকে বলা হয় অধক্ষেপ, কিন্তু এই অধক্ষেপটাই কি ঊর্ধ্বস্তূপ। আর ঊর্ধ্বক্ষেপ যেটা আমরা যে ছবিটা করলাম, দেখো এই যে ছবিটা, এই ছবিটা কোনটা নেমেছে, নেমেছে কোনটা, নেমেছে তো এই যে এ পার্টটা, এ পার্টটা নেমেছে আর বি পার্টটা দাঁড়িয়ে আছে, তাই এটা হলো, যেহেতু বির ওপরে আছে তাই এটা ঊর্ধ্বস্তূপ। এটা কি ঊর্ধ্বস্তূপ, কিন্তু এটা যেহেতু নিচে নেমেছে সেটা হবে তার জন্য অধক্ষেপ। আর বিটা কি, বিটা হলো যেহেতু এর নিচে আছে তাই এটা অধস্তূপ, কিন্তু যেহেতু ওপরে উঠে আছে তাই এটা হয়ে গেছে কি ঊর্ধ্বক্ষেপ। বোঝা গেছে? বেশ, যদি না বুঝতে পারো আর একবার দেখে নেবে। আর স্লিপ বলতে কি বোঝায়? চ্যুতিতল বরাবর বিচ্ছিন্ন স্খলিত শিলাস্তূপের নির্দিষ্ট দিকে সরণের পরিমাণকে স্লিপ বা স্খলন বলে। ঠিক আছে, স্লিপ বা স্খলন বলে। এবার স্লিপ মানে এখানে কোনটা হবে, এই যে এটা যে সরেছে, কোন দিকে সরেছে, এই দিকে সরেছে, এই তীরটা যেদিকে দিচ্ছি এটাই হলো স্খলন। বোঝা গেছে? এটাই হলো কি স্খলন। ঠিক আছে, দেখো এখানে প্রকৃত স্খলন বলতে এই যে এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা প্রকৃত স্খলন। ঠিক আছে, এটা হলো প্রকৃত স্খলন একটা। ওপর নিচে যদি ওঠানামা করে, উপর নিচে যদি ওঠানামা করে তবে এটা হয়ে যাবে কি প্রকৃত স্খলন। যদি এই দিকে সরে যায়, এই দিকে, অর্থাৎ ঊর্ধ্বস্তূপটা যদি এই দিকে সরে যায় তখন হয়ে যাবে আয়াম স্খলন। আর নতিস্খলন মানে কি বোঝায়? নতিস্খলন হলো, দেখো এই যে এই বরাবর নিচে বা উপর নিচে ওঠানামা করেছে। বোঝা গিয়েছে? নতিস্খলন কোনটা? তাহলে আয়াম স্খলন হলো এই দিকে সরে গেল। ঠিক আছে, আয়াম স্খলন হলো এই দিকে সরে গেল, ঊর্ধ্বস্তূপটা এই দিকে সরে গেল, এই দিকে। ঠিক আছে, এই দিকে সরে গেল। আর নতিস্খলন কি একবার নেমে গেল বা উপরে উঠলো, এটা হলো নতিস্খলন। ঠিক আছে, এইখানে প্রকৃত স্খলন কি হলো, একবার এই দিকে একটু সরেছে আবার নেমেও গেছে, আবার এখানেও ওপরে উঠে গেছে। বোঝা গিয়েছে কিছুটা? সংজ্ঞাটা দেখো, বলেছে চ্যুতির ফলে খণ্ডিত দুটি শিলাস্তর যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন চ্যুতিতল বরাবর ওই দুটি খণ্ডিত শিলাস্তরের মধ্যে প্রকৃতপক্ষে যতটা পরিমাণ স্থানচ্যুত ঘটে তাকে বলা হয় প্রকৃত স্খলন। প্রকৃত স্খলনের পরিমাণ সাধারণত দূরত্ব কোণের হিসাবে প্রকাশ করা হয়। এই লাইনটা মনে রাখবে, দূরত্ব কোণ হিসাবে প্রকাশ করা হয়। আয়াম স্খলনটা কি? যখন চ্যুতির আয়ামার সমান্তরালে খণ্ডিত শিলাস্তর প্রকৃত স্খলন ঘটে তখন তাকে বলা হয় আয়াম স্খলন। আর নতিস্খলন কি? যখন চ্যুতিতলে নতির সমান্তরালে খণ্ডিত শিলাখণ্ডের প্রকৃত স্খলন ঘটে তখন তাকে বলা হয় নতিস্খলন বলা হয়। ছবিটা দেখালাম, একবার ছবিটা পজ করে আর একবার দেখে নেবে। আর একবার দেখাচ্ছি, এই যে ছবিটা, এটা হলো ছবি। তীরগুলো ভালো করে লক্ষ্য করো, তীরগুলো। ঠিক আছে, তীরগুলো ভালো করে লক্ষ্য করো। আমি দেখাচ্ছি আর একবার। এই যে তীর, এটা কোন দিকে তীর আছে? এটা এই দিকে তীর আছে একবার, তাই তো? একবার দেখে নাও ছবিটা। ঠিক আছে, এখানে মার্কারটা কাজ করছে না তাই সমস্যা হচ্ছে। ছবিটা একবার দেখে নাও। এই যে এইখান থেকে এটা উপরে উঠলো, এটা এটা নিচে নামলো, এটা উপরে উঠলো, এটা এই দিকে সরলো, এটাও নিচে নামলো, এটা এটা উপরে উঠলো। ঠিক আছে, বেশ, এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। এরপরে আছে দেখো চ্যুতির প্রকারভেদ। চ্যুতির প্রকারভেদের মধ্যে আমরা কি কি পড়ব? একটা পড়বো স্বাভাবিক চ্যুতি, একটা পড়বো বিপরীত চ্যুতি, বিশেষগুলোই পড়বো, একটা পড়বো উদ্ঘট্ট। ঠিক আছে, একটা হলো ধাপ বা সোপান চ্যুতি, আর একটা পড়বো পরীক্ষা চ্যুতি। এবং এর সঙ্গে যে উদাহরণগুলো দেব সেইগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, তাই উদাহরণ কটা মনে রাখবে। ঠিক আছে, প্রথম থেকে পড়ি।
চ্যুতির প্রকারভেদ, যদি কোনো একটা চ্যুতি যদি নিচে নেমে যায় তখন সেটা হবে কি প্রকৃত স্বাভাবিক চ্যুতি, যেটাকে বলা হয় নর্মাল ফল্ট। ঠিক আছে, চ্যুতিতল বরাবর অধস্তূপ অপেক্ষা ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর টানজনিত বলের প্রভাবে নিচে বসে যে চ্যুতি সৃষ্টি করে তাকে স্বাভাবিক বা অনুলোম চ্যুতি বলে। ঊর্ধ্বস্তূপ কি হবে, এই ঊর্ধ্বস্তূপটা নিচে নেমেছে, ঊর্ধ্বস্তূপটা নিচে নেমে গেছে, এটাই হলো স্বাভাবিক চ্যুতি। মনে থাকবে, ঊর্ধ্বস্তূপটা যদি নিচে নামে তখন সেটা হয়ে যাবে কি স্বাভাবিক চ্যুতি। এটা নিচে নেমে গেছে, এ হলো ঊর্ধ্বস্তূপ, বি হলো অধস্তূপ। ঠিক আছে, এটা হলো কি হয়েছে, নিচে নেমে গিয়েছে। বেশ, এটা হলো স্বাভাবিক চ্যুতি, যদি নিচে নেমে যায় সেটা স্বাভাবিক চ্যুতি। আর যদি ওপরে উঠে যায়, ঊর্ধ্বস্তূপটা যদি ওপরে উঠে যায় অধস্তূপের থেকে, তখন সেটা কি বলবো, এটা হলো ঊর্ধ্বস্তূপ, বিটা হলো অধস্তূপ। এটা অধস্তূপের থেকে ওপরে উঠে গেছে, তাই এটা হয়ে গেছে কি বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতি। ঠিক আছে, বোঝা গেছে দুটো। এবার উদাহরণ হিসাবে আমরা বিপরীত চ্যুতির উদাহরণটা আমরা মনে রাখবো, যে মধ্যপ্রদেশের পাঁচমারি পর্বতের জটাশঙ্কর এবং পশ্চিম হিমালয়ের বিভিন্ন অংশে এই বিপরীত বা বিলোম চ্যুতি বা রিভার্স ফল্ট দেখা যায়। ঠিক আছে, অধস্তূপ এইগুলো কেমন প্রশ্ন দেবে, এক উদাহরণটা খুব রেয়ার দিতে পারে, আর সংজ্ঞা তুলে দেবে, বলবে যে অধস্তূপ অপেক্ষা ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর সংনমন বলের প্রভাবে উত্থিত হয়ে যে চ্যুতি সৃষ্টি হয় সেটি কি ধরনের চ্যুতি বলবো, সেটা অবশ্যই হবে কি বিপরীত চ্যুতি। অর্থাৎ এই দুটো শব্দ তুলে দেবে, ঊর্ধ্বস্তূপ অপেক্ষা যদি উঁচু হয়ে যায় অধস্তূপের থেকে, ঠিক আছে, উত্থিত হয়ে যে চ্যুতি সৃষ্টি করবে, ঊর্ধ্বস্তূপ উত্থিত হয়ে যে চ্যুতি সৃষ্টি করবে সেটাই হলো কি আমাদের ঊর্ধ্বস্তূপ কি বলে বিপরীত বা বিলোম চ্যুতি। ঠিক আছে, বারবার বলছি যে সংজ্ঞা তুলে দেবে এখান থেকে, যে ঊর্ধ্বস্তূপ যদি উঁচু হয়ে যায় অধস্তূপের তুলনায়, উঁচু মানে উত্থিত হয়ে যায়, তখন সেটা হবে কি বিপরীত বা বিলোম চ্যুতি। আর ঊর্ধ্বস্তূপ যদি নিচে নেমে যায়, ঊর্ধ্বস্তূপ যদি নিচে নেমে যায় তখন সেটাকে বলবো কি স্বাভাবিক চ্যুতি। বেশ, এরপর আছে সংঘট্ট চ্যুতি বা থ্রাস চ্যুতি। সংঘট্ট হলো একটা ভাঁজ, ঠিক আছে, সেই ভাঁজযুক্ত পার্বত্য অঞ্চলে অর্থাৎ ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সাহিত্য ভাঁজের অতিরিক্ত অনুভূমিক চাপ পড়লে ভাঁজ অক্ষ বরাবর শিলাস্তর বিভঙ্গিত বিচ্যুত হয়ে যে নিম্ন নতির চ্যুতি সৃষ্টি করে। নিম্ন নতি, অতটা নতি নেই, ঠিক আছে, কোণ খুব কমই, তাকে বলা হয় থ্রাস চ্যুতি। ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে এটাকে কি বলা হয়, সংঘট্ট চ্যুতি। এই যে এটা, তাহলে এই যে এই অংশটা শিলাস্তরের এই অংশটা এর সঙ্গে ছিল, সেটা কি হয়ে গেছে, এটা ওপরে উঠে গেছে, এটা একটা ভাঁজযুক্ত অঞ্চল। এই সংঘট্ট ভাঁজ আমরা আগে পড়ে এসছি, আগের ক্লাসে করে নিয়েছি ভাঁজ সম্পর্কিত, তোমরা ক্লাসটা দেখতে পারো গিয়ে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে কি সংঘট্ট চ্যুতি। এবার সংঘট্ট চ্যুতির উদাহরণের থেকে আমাদের পড়তে হবে প্রকার। একটা হচ্ছে উদ্ঘট্ট বা অধিরোপিত চ্যুতি, যে সংঘট্ট চ্যুতির তল প্রায় অনুভূমিক, নতি 10 ডিগ্রি বা তার কম, মনে রাখবেন নতি 10 ডিগ্রি বা তার কম, এবং ঊর্ধ্বস্তূপ ক্রিয়াশীল বলের চ্যুতিতল বিচ্ছিন্ন স্থির অধস্তূপের ওপর দিয়ে বহু দিক দূরে বা সামান্য কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত স্থানান্তরিত হয়, তাকে উদ্ঘট্ট চ্যুতি বা অধিরোপণ চ্যুতি বলে। হিমালয় পার্বত্য অঞ্চলে এটা দেখা যায়, এরকম চ্যুতি হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। দেখো এই যে এই অংশটা ওপরের অংশটায় কার্যকর হয়েছে, ওপরের অংশতে কি হয়েছে, বলটা কার্যকর হয়েছে, ওপরের অংশতে বলটা কার্যকর হয়েছে, তাই এই যে এই অংশটা, এ পার্টটা সরে গেছে। ঠিক আছে, এ পার্টটা সরে গেছে, আর এইখানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একসঙ্গে ছিল, অর্থাৎ 1 আর 2 কি ছিল, একসঙ্গেই ছিল, কিন্তু এই যে চ্যুতির স্মরণ ঘটেছে এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় উদ্ঘট্ট চ্যুতি। ঠিক আছে, এটা ওপরের অংশটা সরেছে, মনে রাখবে ওপরের অংশটা সরেছে, সেটা হলো উদ্ঘট্ট, আর যদি নিচের অংশটা সরে যায় সেটাকে বলবো কি
অধঘট্ট চ্যুতি। ঠিক আছে, আর সংজ্ঞা পড়তে হবে না, ছবি দেখেই বুঝে নিলে। অধঘট্ট চ্যুতি বলতে বোঝায় নিচের অংশটা অর্থাৎ সংঘট্ট ভাঁজের বা ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সংঘট্ট ভাঁজ বলছি, সাহিত্য ভাঁজের নিচের অংশটা যদি সরণ হয় তখন তাকে বলা হয় অধঘট্ট চ্যুতি, আর ওপরের অংশটা যদি সরণ হয় তাকে বলবো উদ্ঘট্ট চ্যুতি। ঠিক আছে, বেশ। এরপরে ধাপ বা সোপান চ্যুতি বলতে কি বোঝায়? চ্যুতিটা এমন ভাবে তৈরি হয়েছে এরকম ধাপে ধাপে নিচে নেমে গেছে। ঠিক আছে, বোঝা গিয়েছে যে নিচে নেমে গেছে ধাপে ধাপে, এটাকে বলা হয় কি ধাপ বা সোপান চ্যুতি। কোথায় আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপেলিসিয়ান পর্বতের পূর্ব ঢালে, মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপেলিসিয়ান পর্বতের পূর্ব ঢালে এই ধাপ বা সোপান চ্যুতি দেখা যায়। কয়েকটি স্বাভাবিক চ্যুতি, এটা কি এগুলো সবকটা কিন্তু স্বাভাবিক চ্যুতি, সবকটা কিন্তু ঊর্ধ্বস্তূপ, এটা কিন্তু নিচের দিকে নেমেছে, ঊর্ধ্বস্তূপ কিন্তু সবকটা নিচের দিকে নেমেছে, তাই এটা কি একটা স্বাভাবিক চ্যুতি। ঠিক আছে, অনেক কটা স্বাভাবিক চ্যুতি সমান্তরালভাবে পরপর সিঁড়ির ধাপের মতো সৃষ্টি করলে সেটাকে বলা হয় কি ধাপ বা সোপান চ্যুতি। এরপর আছে পরিখা চ্যুতি। পরিখা চ্যুতি বলতে বোঝায় যখন কোনো স্থানে দুদিক থেকে সোপান চ্যুতি শ্রেণীবদ্ধভাবে ধাপে ধাপে নেমে আসে, এই পাশ থেকেও নেমেছে শ্রেণীবদ্ধভাবে, এ পাশ থেকেও নেমেছে, অর্থাৎ সোপান চ্যুতি দুপাশ থেকে যদি তৈরি হয়, ঠিক আছে, আর মাঝখানের অংশটা বসে গিয়ে তৈরি করবে কি গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, গ্রস্ত উপত্যকা, এইটাকে বলা হচ্ছে কি পরিখা চ্যুতি বা ট্রাফ অর ট্রেঞ্চ ফল্ট। ভারতের কোথায়? ভারতের নয়, রাইন নদীর গ্রস্ত উপত্যকা এই ধরনের পরিখা চ্যুতির উদাহরণ। মনে রাখবে অ্যাপেলেসিয়ান পর্বতে হলো ধাপ বা সোপান চ্যুতির উদাহরণ, আর পরিখা চ্যুতি হলো আমাদের কোথায় আছে? জার্মানির যে রাইন নদী আছে সেইখানে এই চ্যুতি দেখা যায়। আর একটা প্রশ্ন বলে দিই, জার্মানির রাইন নদীতে জার্মানির রাইন নদীর দুই উপনদী রুর এবং লিপেতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, তাই রাইন নদী হলো জার্মানির রুর, আর ভারতের রাইন নদীর তীরে যে ইস্পাত গড়ে উঠেছে সেটা জার্মানির রুর শিল্পাঞ্চলকে কেন্দ্র করে লৌহ ইস্পাত উন্নত হয়েছে। ঠিক আছে, রুর উপনদী এবং লিপে উপনদীর কাছে। এবার তেমনই ভারতেও দামোদর নদীর কাছে যে লৌহ ইস্পাত গড়ে উঠেছে, তাই দামোদর নদী উপত্যকায় যে লৌহ ইস্পাত গড়ে উঠেছে সেটাকে বলা হয় কি ভারতের রুর। ঠিক আছে, জার্মানির রাইন নদীর দুই উপনদীর সঙ্গে তুলনা করে আমাদের দামোদর নদীর তীরে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পকে তুলনা করা হয়েছে। বোঝা গেছে? তাহলে এটা কি পরিখা চ্যুতি, দুদিক থেকেই ধাপ বা সোপান চ্যুতি তৈরি হবে, আর মাঝখানেটা তৈরি হয়ে গেছে কি গ্রস্ত উপত্যকা। বেশ, এটা হয়ে গেল। এরপরে আমাদের লাস্ট আছে কি চ্যুতি গঠিত ভূমিরূপ। আমরা কি কি পড়বো? আমরা চ্যুতি গঠিত ভূমিরূপে পড়বো প্রথমে স্তূপ পর্বত, তারপরে স্তূপ পর্বতের সঙ্গে দুটো শব্দ জড়িত আছে, একটা হলো হোস্ট, একটা হলো গ্রাভেন। ঠিক আছে, তারপরে আমরা পড়বো যে স্তূপ পর্বত আর হোস্ট কিন্তু এক নয়, কেন এক নয় সেটা বলবো। আর পড়বো তির্যক চ্যুতি, স্তূপ পর্বত উদাহরণ পড়বো, গ্রস্ত উপত্যকা পড়বো। ঠিক আছে, আর লাস্ট পড়বো র্যাম্প উপত্যকা। বোঝা গেছে? আর একটা আছে চ্যুতি ভৃগু বা চ্যুতি খাড়াতল, চ্যুতি রেখা ভৃগু আছে, আর লাস্ট আছে যে জলপ্রপাত ও হ্রদ। এতগুলো পড়বো, তারপরে আজকে আমাদের ক্লাস শেষ হবে। ঠিক আছে, বেশ। এরপরে দেখো, প্রথমে বলেছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি করে তৈরি হয়? এই যে ছবি আঁকা আছে দেখো, যে এইখানে একটা চ্যুতি রেখা তৈরি হয়েছে, এই যে এটা একটা চ্যুতি রেখা, এই চ্যুতি রেখা বরাবর এই অংশটা কি হয়ে গেছে, হয় উপরে উঠে গেছে বা এটা নিচে নেমে গেছে। বোঝা গেছে? এই দুটো এ এবং এ নিচে নেমে গেছে তবেও স্তূপ পর্বত তৈরি হবে, বা বি ওপরে উঠে গেছে তবে স্তূপ পর্বত তৈরি হবে। বোঝা গেছে? এই যে ছবিতে দেখিয়েছি, এইখানে এই দুটো নিচে নেমে গেছে তাই স্তূপ পর্বত তৈরি হয়েছে, আর এই দুটো স্থির আছে, এ আর এ স্থির আছে কিন্তু বি নিচে নেমে গেছে, এক্ষেত্রে এ আর এ নিচে নেমে গেছে। আর এটা হলো প্রথমে চ্যুতি রেখা বা দারণ বা ফাটল তৈরি হলো 1 নম্বরে। 2 নম্বরে দুটো পাশের শিলা নিচে নেমে গেল তাই স্তূপ পর্বত তৈরি হলো। 3 নম্বরে দেখতে পাচ্ছি আরেকটা কন্ডিশন কি, যে এ আর এ স্থির আছে কিন্তু বি নিচে নেমে গেছে। ঠিক আছে, এবার যেটা নিচে নেমে গেছে সেটাকে বলা হয় কি গ্রাবেন। ঠিক আছে,
একটা নদী উপত্যকা তৈরি করেছে, সেই নদী উপত্যকা অর্থাৎ গ্রাবেন কি গ্রস্ত উপত্যকার বলা হয়। ভারতের নর্মদা নদী একটা গ্রস্ত উপত্যকার উদাহরণ। নর্মদা নদী কোথায় আছে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ভারতের একটা ম্যাপ আঁকি, তারপর নর্মদা নদী কোথায় আছে তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। ভারতের একটা ম্যাপ আঁকছি, তোমরাও আঁকা প্র্যাকটিস করে নিতে পারো। ভারতের ম্যাপ হয়ে গেল মোটামুটি। এইটা হলো আমাদের নর্মদা নদী, ঠিক আছে। এখানে আছে বিন্ধ্য পর্বত, এখানে আছে বিন্ধ্য পর্বত, আর ঠিক তারপরে আছে সাতপুরা পর্বত। এর মাঝখানে দিয়ে গেছে আমাদের ভারতের এক নদী, যাকে আমরা কি বলছি নর্মদা নদী, ঠিক আছে। এই নর্মদা নদী আমাদের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাই মনে রাখবে যে নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এই নর্মদা নদীতে, নর্মদা এর নিচে আছে কি তাপ্তি নদী, আর একটা বলে দিই এখানে আছে কি আর একটা নদী তাপ্তি নদী, ঠিক আছে। তিনটেই মিশেছে আরব সাগরে গিয়ে। নর্মদা তাপ্তি নদীতে আর একটা কথা মনে রাখবে, নর্মদা এবং তাপ্তি নদীতে, নর্মদা ও তাপ্তি নদীতে কোনো বদ্বীপ তৈরি হয়নি, ঠিক আছে। এই দুটো কথা বলে দিলাম, মনে রাখবে, ঠিক আছে। বেশ, এরপরে আমরা মেন পরে চলে আসি। তবে স্তূপ পর্বত কি করে তৈরি হলো বোঝা গেছে। স্তূপ পর্বত এইভাবেই তৈরি হবে, যেটা আমি বললাম, বোঝা গেছে। হোস্ট হলো যেটা তৈরি হলো উঁচু হয়ে, সেটা হলো হোস্ট, আর যেটা নিচে নেমে গেল সেটাকে বলা হবে কি গ্রাবেন। এবার আমরা পড়ে নিই কি বলছে, যে ভূত্বকের কাছাকাছি সৃষ্ট দুটি চ্যুতির মধ্যবর্তী চ্যুতি ভূখণ্ড উলম্বভাবে বা তির্যকভাবে উত্থিত হয়ে যে উচ্চভূমি বা পর্বতের সৃষ্টি করবে তাকে স্তূপ পর্বত বলা হয়, ঠিক আছে। মেনলি এটা কি জন্য হবে, এটা মেনলি হবে মহীভাবক আলোড়নের জন্য হয়, ঠিক আছে, সব থেকে বেশি। চ্যুতির ফলে তিন রকম ভাবে স্তূপ পর্বত গঠিত হতে পারে, যেমন মধ্যবর্তী চ্যুতিখণ্ডের উত্থান হতে পারে, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড প্রবল সংনমন ও চাপের ফলে উপরে উঠে গিয়ে স্তূপ পর্বতের সৃষ্টি করতে পারে। এরূপ স্তূপ পর্বতের দুপাশের ঢাল অত্যন্ত খাড়াই হয়। উদাহরণ ভারতের সাতপুরা পর্বত এভাবে উৎপন্ন একটি স্তূপ পর্বত। কোথায় আছে সাতপুরা বললাম, এই যে এই অংশটা সাতপুরা, আর এটা কি বিন্ধ্য, ঠিক আছে। বেশ, তাহলে এক্ষেত্রে কি হবে, যে এক্ষেত্রে ঢালটা অনেকটা কি হবে বেশি হবে, যে মধ্যবর্তী অংশটা যদি উঁচু হয়ে যায়। মধ্যবর্তী অংশ উঁচু হলো কোথায়, 3 নম্বর কন্ডিশনে মধ্যবর্তী অংশ নিচু হলো, আর এইখানে 2 নম্বর কন্ডিশনে দুই পাশের অংশ নিচু হয়ে গেল, তাই মধ্যবর্তী অংশটা উঁচু হয়ে অবস্থান করলো। তাই মধ্যবর্তী অংশ যদি উঁচু হয়ে অবস্থান করে তাহলে ঢালটা অনেকটা কি হবে খাড়াই হবে, ঠিক আছে, মনে রাখবে এটা। এবার মধ্যবর্তী চ্যুতিখণ্ডের অবনমনে প্রবল নিম্নমুখী আলোড়নের ফলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড খাড়াভাবে নিচে বসে গেলে, ঠিক আছে, মধ্যবর্তী চ্যুতিখণ্ডের অবনমনে প্রবল নিম্নমুখী আলোড়নের ফলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড খাড়াভাবে নিচে বসে গেলে দুপাশের ভূখণ্ড যে দুটি
উচ্চভূমি সৃষ্টি হয় সেগুলি হলো স্তূপ পর্বত। অর্থাৎ এই যে এইখানে দেখতে পেলে যে এটা নিচে নেমে গেল, ঠিক আছে, এটা নিচে নেমে গেল, আর এই যে এ আর বি হয়ে গেল কি স্তূপ পর্বত। এইটাই বলছে ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট এভাবে উৎপন্ন হয়েছে। তাহলে মনে রাখবে মধ্যবর্তী ভূখণ্ড বসে গিয়ে স্তূপ পর্বত তৈরি হয়েছে ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ঠিক আছে। আর ভারতের সাতপুরা পর্বত কি করে তৈরি হয়েছে, যে মধ্যবর্তী চ্যুতিখণ্ডের উত্থান হয়েছে সেই কারণে, ঠিক আছে। আর লাস্ট কি বলছে, পার্শ্ববর্তী চ্যুতি ভূখণ্ডের অবনমনে কোনো কারণে দুটি সমান্তরাল চ্যুতি মধ্যবর্তী ভূখণ্ড স্থির থেকে পার্শ্ববর্তী চ্যুতি ভূখণ্ডের নিচে বসে গেলে মধ্যবর্তী অংশে যে উচ্চভূমি সৃষ্টি করে তাকে সেগুলো স্তূপ পর্বত। অর্থাৎ এই দুই নম্বরটা হলো আমাদের এই যে এইটাকে বলছে 2 নম্বরে হলো এইটা, অর্থাৎ মধ্যবর্তী অংশ কি আছে স্থির আর দুই পাশের অংশ নেমে গেছে। প্রথম অংশ এখানে আঁকা নেই, আমি এঁকে দিচ্ছি। প্রথম অংশটা কি হবে, যে এইরকম ভূখণ্ড, এইখানে একটা চ্যুতি, এইখানে একটা চ্যুতি রেখা, যদি মাঝখানেরটা উঁচু হয়ে যায়, মাঝখানেরটা উঁচু হয়ে অবস্থান করবে, এটা উঁচু হয়ে গেল। তাই এটা হলো প্রথম যে সংজ্ঞা, প্রথম পদ্ধতি সেটা। দ্বিতীয় পদ্ধতি যেটা আছে যে দুটো অংশ নিচে নেমে যাবে, আর তৃতীয় অংশে যেটা আছে সেটা হলো মাঝখানের অংশটা নিচে বসে যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কতভাবে তৈরি হবে। তাহলে জার্মানি ব্ল্যাক ফরেস্ট আর ভোজ, ফ্রান্সের ভোজ কিভাবে তৈরি হয়েছে, যে মধ্যবর্তী ভূখণ্ড খাড়াভাবে নিচে বসে গেছে, এই যে এই পদ্ধতিতে তৈরি হয়েছে জার্মানির ভোজ এবং ব্ল্যাক ফরেস্ট। আর এইভাবে তৈরি হয়েছে আমাদের 1 নম্বরে তৈরি হয়েছে ভারতের সাতপুরা পর্বত। বোঝা গেছে? বেশ, এটা হয়ে গেল স্তূপ পর্বত। এবার স্তূপ পর্বতের যদি মাঝের অংশটা খাড়াভাবে উত্থিত হয় তখন সেটাকে কি বলা হবে, হোস্ট বলা হবে। তাকে জার্মানি ভাষায় হোস্টও বলা হয়। হোস্টের চারপাশ ঢাল খাড়া হয়। প্রথম পর্যায়ে শীর্ষদেশ মালভূমির মতো সমতল হয়, তবে পরবর্তী পর্যায়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্ষয়ের ফলে পর্বতের রূপ ধারণ করে। অর্থাৎ প্রথম দিকে এটা মাথা চ্যাপ্টাই থাকে, প্রথম দিকে মাথা চ্যাপ্টা থাকে, প্রথম দিকে এরকম মাথা চ্যাপ্টা থাকে, কিন্তু পরবর্তীকালে মাথাটা কি হয় এরকম করে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাই এটা কে কি বলছে, পর্বতের ন্যায় রূপ নেয়, ঠিক আছে। এরকম করে পর্বতের ন্যায় রূপ নেয় ক্ষয়প্রাপ্ত হতে হতে। যেমন ভারতের সাতপুরা পর্বত এই ধরনের হোস্ট পর্বত, অর্থাৎ হোস্ট হলো এক বিশেষ ধরনের স্তূপ পর্বত। আবার প্রথম পর্যায়ে হোস্ট মালভূমির মতো চ্যাপ্টা শীর্ষদেশ, অর্থাৎ এরকম থাকে, মালভূমির মতো প্রথমে এই এর মতো থাকে, আর পরবর্তীকালে কি হয় এই বির মতো হয়ে যায়। আবার প্রথম পর্যায়ে হোস্ট মালভূমির মতো চ্যাপ্টা শীর্ষদেশ বিশিষ্ট হয় বলে একে গুস্ত মালভূমিও বলে থাকেন। গুস্ত মালভূমি নয়, এটা আমার বানান ভুল হয়েছে, একবার ঠিক করে নেবে। এটা হলো গ্রস্ত মালভূমি, ঠিক আছে, গ্রস্ত মালভূমি বলা হয়, গুস্ত বলে কোনো শব্দ হয় না, এটা হবে কি গ্রস্ত মালভূমি, ঠিক আছে। তাহলে হোস্ট বোঝা গেল, মাথা চ্যাপ্টা থাকবে। আর তাই আমি এখানে দিয়েছি স্তূপ পর্বত ও হোস্ট কিন্তু এক নয় কেন, এইটা বলে। স্তূপ পর্বত ও হোস্টের উৎপত্তি আকার নিয়ে ভূবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। অনেকের মতে মধ্যবর্তী চ্যুতিখণ্ড কেবল উল্লম্বভাবে উত্থিত হলে তবে তাকে হোস্ট বলে গণ্য হবে, কিন্তু স্তূপ পর্বতের ক্ষেত্রে চ্যুতিখণ্ডে তির্যকভাবে উত্থিত হতে পারে। সাধারণভাবে খুব বড় আকারে হোস্ট হলো স্তূপ পর্বত, এবং সৃষ্টির প্রথমে হোস্টের শীর্ষদেশ চ্যাপ্টা থাকলে পরবর্তীকালে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে স্তূপ পর্বতের রূপ নেয়, ঠিক আছে। বলছে মধ্যবর্তী চ্যুতিখণ্ড যদি উল্লম্বভাবে উত্থিত হয় তবেই সেটাকে হোস্ট বলে গণ্য হবে। মধ্যবর্তী চ্যুতিখণ্ড যদি উল্লম্বভাবে উত্থিত হয় তবেই তাকে হোস্ট বলবো, কিন্তু স্তূপ পর্বতের ক্ষেত্রে তির্যকভাবে হতে পারে। এই তির্যকভাবে শব্দটা সঙ্গে অনেকটা ইয়ে লাগছে, দেখো এইভাবে যদি উত্থিত হয় সেটাকে বলছে কি তির্যক, এই যে এইরকম করে সোজাভাবে হয়নি,
ঠিক আছে, হেলেও অবস্থান করছে। যেমন আমাদের ভারতের পশ্চিমঘাট পর্বতমালা এরকম পর্বতের উদাহরণ। পশ্চিমঘাট পর্বতমালা কোথায় আছে আমি দেখাচ্ছি, লাল কালারের আমি আঁকছি, দেখো পশ্চিমঘাট পর্বতমালা আছে এইখানে ভারতের, এই যে এই বরাবর আছে পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, এটা হলো পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালা হলো তির্যক স্তূপ পর্বতের উদাহরণ। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে ভারতের পশ্চিমঘাট পর্বতমালা একটি তির্যক স্তূপ পর্বত, অর্থাৎ টিল্টেড ফল্টেড ব্লক মাউন্টেন। তার ঢালটা কোন দিকে আছে, এই দিকে আছে ঢালটা। ঢালটা কোন দিকে আছে, এই দিকে। তাই প্রত্যেকটা নদী এখান থেকে, প্রত্যেকটা নদী এখান থেকে গোদাবরী, এখান থেকে কৃষ্ণা, এখান থেকে কাবেরী, সব কোন দিকে গেছে, এই দিকে গেছে। ঠিক আছে, বেশ, এটা কোন দিকে ঢাল, এটা হলো দক্ষিণ পূর্ব দিকে ঢাল। ঠিক আছে, বেশ, এটা হলো তির্যক চ্যুতিখণ্ড। ভূত্বকের ভূত্বকের কাছাকাছি সৃষ্ট দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূভাগ উল্লম্বভাবে উত্থিত না হয়ে তির্যকভাবে উত্থিত হলে যে তির্যক উচ্চভূমির সৃষ্টি হয় তাকে তির্যক স্তূপ পর্বত বলা হয়। ঠিক আছে, এই ধরনের স্তূপ পর্বতের এক পাশে খাড়া ঢাল এবং অপর পাশে মৃদু ঢাল হয়। তাহলে কোন পাশে খাড়া ঢাল, এই যে এই পাশটা হলো মৃদু ঢাল আর এই পাশটা হলো খাড়া ঢাল, অর্থাৎ এ পাশটা হলো মৃদু ঢাল আর বি পাশটা হলো খাড়া ঢাল। এ পাশটা হলো মৃদু ঢাল, বি পাশটা হলো খাড়া ঢাল। ঠিক আছে, এটা হলো তির্যক স্তূপ পর্বত। উদাহরণ হিসাবে মনে রাখবে, খুব ভীষণ ইম্পর্টেন্ট, পশ্চিমঘাট পর্বতমালা একটি তির্যক স্তূপ পর্বতের উদাহরণ। এরপর আছে গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা কোথায় আছে, ভারতের বললাম ওই যে নর্মদা নদী, তাপ্তি নদী, দামোদর উপত্যকা, জার্মানির রাইন নদীর উপত্যকা, ইসরায়েলের জর্জন উপত্যকা, মরুসাগর, পূর্ব আফ্রিকার গ্রেট আফ্রিকার রিফ ভ্যালি বৃহত্তম গ্রস্ত উপত্যকার উদাহরণ। মনে রাখবে পৃথিবীর সব থেকে বড় গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো আফ্রিকার রিফট ভ্যালি। ঠিক আছে, আফ্রিকার রিফট ভ্যালি কোথায় আছে, আফ্রিকা, আফ্রিকা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা আফ্রিকা, এই আফ্রিকার এই বরাবর, ঠিক আছে, এই বরাবর, এই বরাবর আফ্রিকার অংশটা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, দিয়ে এই মাঝের এই সাদা অংশ বরাবর এরকম গ্রস্ত উপত্যকা তৈরি হয়েছে। ঠিক আছে, এই সাদা অংশ বরাবর গ্রস্ত উপত্যকা তৈরি হয়েছে। বেশ, তাহলে গ্রস্ত উপত্যকা বোঝা গেল। এই গ্রস্ত উপত্যকাকে গ্রাবেনও বলা হয়, আমরা একটু আগে বললাম গ্রাবেন। ঠিক আছে, গ্রাবেন অর্থাৎ এইরকম একটা ভূখণ্ড এরকম নিচে নেমে গেছে আর পাশাপাশি দুটো উঠে আছে, এটাকে কি বলা হয়। এবার এখান দিয়ে কি যাবে, এখান দিয়ে নদী প্রবাহিত হবে। ভারতের কোন নদী প্রবাহিত হয়, এক নর্মদা তাপ্তি নদী প্রবাহিত হয়। অর্থাৎ বলছে প্রবল ভূ মহিমাবহ ভূ আলোড়নের ফলে সৃষ্ট প্রায় দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড আপেক্ষিকভাবে পার্শ্ববর্তী ভূখণ্ড থেকে নিচে বসে গেলে ওই নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বলা হয়। এটা নিচে বসে গেছে। ঠিক আছে, বেশ, গ্রস্ত উপত্যকা হলো। এরপর আছে র্যাম্প। র্যাম্প উপত্যকা কি, যে এই অংশটা দেখো, ভূত্বকের কাছাকাছি সৃষ্ট দুটি বিলোমচ্যুতি বা বিপরীত চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড নিচের দিকে বসে না গিয়ে বরং মধ্যবর্তী ভূখণ্ড স্থির, এটা স্থির কিন্তু এই দুটো ওপরে উঠে গেছে, এটা কি চ্যুতি, এটা বিলোমচ্যুতি বা বিপরীত চ্যুতি দিয়ে তৈরি হয়েছে কি এই র্যাম্প উপত্যকা। আমাদের কোন র্যাম্প, কোথায় আছে র্যাম্প উপত্যকা, দামোদর নয় ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী কোথায় আছে, এই যে ব্রহ্মপুত্র নদী আছে, আমি ভারতের ম্যাপ এঁকেছিলাম, এই যে এখান থেকে তৈরি হয়েছে ব্রহ্মপুত্র নদী। এখান থেকে তৈরি হয়ে ব্রহ্মপুত্র নদীর আবার অনেক নাম আছে, আমি যখন ভারত পড়াবো তখন বলবো। ব্রহ্মপুত্র নদী তিব্বতের নাম হলো সাংপো। তিব্বতের নাম কি, ব্রহ্মপুত্র নদী সাংপো। ঠিক আছে, সাংপো। আর চীনের নাম হলো ইয়ংপিয়ং। ইয়ংপিয়ং হলো চীনের নাম, চীনের নাম হলো কি ইয়ংপিয়ং। অরুণাচল প্রদেশে যে না ঢুকলো এটা মনে রাখবে দিহং। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নাম হলো দিহং। আসামে হলো ব্রহ্মপুত্র, আসামের নাম হলো কি ব্রহ্মপুত্র। আর বাংলাদেশে যেই প্রবেশ করলো নাম হলো যমুনা। আর এখানে পদ্মার সঙ্গে যমুনা, যেই পদ্মার সঙ্গে যখন ব্রহ্মপুত্র মিলে গেল
পদ্মার সঙ্গে যখন মিলে গেল তখন নাম হয়ে গেল কি, তখন এই কালো অংশটার নাম হলো, এই কালো অংশটার নাম হলো কি, মেঘনা। তাই বাংলাদেশে দুটো নাম, ঠিক আছে, মেঘ না। বেশ, ঠিক আছে। তাহলে ব্রহ্মপুত্র নদীর উপত্যকা কি, র্যাম্প উপত্যকা, এখানে ওপরের দিকে ওপরে উঠে গেছে, ঠিক আছে, এটাকে বলছে কি র্যাম্প উপত্যকা। ঠিক আছে, এরপর আছে চ্যুতিভৃগু বা চ্যুতি খাড়াতল, অর্থাৎ এই অংশটা কি হয়ে গেছে, এই অংশটা দেখতে পাচ্ছ যে নিচে নেমে গিয়েছে, দিয়ে এটা একটা খাড়া ঢাল তৈরি করেছে, একবারে খাড়া ঢাল, তাই এটাকে কি বলা হয়, ভৃগু। ঠিক আছে, এটাকে বলা হয় কি ভৃগু। ঠিক আছে, সংজ্ঞায় কি বলছে, উচ্চনতির চ্যুতি, উচ্চনতি অনেকটা খাড়া ঢাল, উচ্চনতির চ্যুতি বিশেষত অনুলুম চ্যুতি, বিলোম চ্যুতি, বিলোম চ্যুতি, বিলোম চ্যুতি, তির্যক চ্যুতি, উলম্ব চ্যুতি প্রভৃতি চ্যুতির ফলে ওপর নিচে অংশে অবস্থানকারী শিলাস্তরের মধ্যে যে খাড়া তল সৃষ্টি হয়, মনে রাখবে খাড়া তল সৃষ্টি হলেই সেটাকে বলা হয় কি চ্যুতি খাড়াতল বা চ্যুতি ভৃগু। ঠিক আছে, ছোটনাগপুরের দামোদর, কোয়েল, সুবর্ণরেখা আমাদের এরকম গ্রস্ত উপত্যকা আছে, হিমালয়, বিন্ধ্য পর্বত, ডেকানট্রাপ অঞ্চলেও উল্লেখযোগ্য, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ অঞ্চলেও এই চ্যুতিরেখা ভৃগু দেখা যায়। ঠিক আছে, চ্যুতিরেখা ভৃগু মানে খাড়া ঢাল তৈরি করবে। এখানে এর ভাগ দিয়েছে, ভাগ হিসাবে দিয়েছে কি, যে চ্যুতিরেখা ভৃগুর আরেকটা অংশ কি, ফল্ট লাইন স্ক্রাব, কোনো প্রাচীন চ্যুতিরেখা ভৃগু দুপাশে নরম ও কঠিন শিলা থাকলে প্রাকৃতিক শক্তিগুলির বৈষম্য ক্ষয় কাজ করে, এর ফলে যে খাড়াতলে সৃষ্টি হয় তাকে ভূবিজ্ঞানী ডেভিস চ্যুতিরেখা ভৃগু বলে উল্লেখ করেছেন। উদাহরণ, হিমালয় পার্বত্য অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে রাঢ় অঞ্চলের সংযোগস্থলে এই চ্যুতিরেখা ভৃগু দেখা যায়। উৎপত্তি অনুসারে চ্যুতিরেখা ভৃগুকে আবার 4টি ভাগে ভাগ করা যায়, এই ভাগগুলো করার দরকার নেই। ঠিক আছে, এই ভাগগুলো দরকার নেই, শুধুমাত্র মনে রাখবে চ্যুতিরেখা ভৃগু বলতে কি বোঝায়। এই চ্যুতিরেখা ভৃগু থেকে মনে রাখবে আরেকটা কথা মনে রাখবে, এটা দ্বিতীয় ক্ষয়কার্যের ফলে তৈরি, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় ক্ষয়কার্যের ফলেই তৈরি হবে, প্রথম ক্ষয়কার্যের ফলে তৈরি হবে না। তাই একটা প্রশ্ন এসেছিল আগে যে চ্যুতিরেখা ভৃগু কোন সাইকেল অফ এরোশনে হবে, প্রথমে হবে না, দ্বিতীয় বা তৃতীয় ক্ষয়কার্যের ফলেই কিন্তু এটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, এই যে চ্যুতিরেখা ভৃগু কখন তৈরি হবে, ডেভিসের মতে দ্বিতীয় তৃতীয় বা বহু ক্ষয়চক্রের পরেই তৈরি হবে। ঠিক আছে, বেশ, এরপরে লাস্ট আমাদের আছে যে কিছু হ্রদ তৈরি, অর্থাৎ জলপ্রপাতও তৈরি হতে পারে। ঠিক আছে, জলপ্রপাত কাকে বলা হয়, যে এটা একটা চ্যুতি ঘটেছে, এই অংশটা একসঙ্গে ছিল, দেখিয়ে গেছে, এই অংশটা নিচে নেমে গেছে। ঠিক আছে, এই অংশটা নিচে নেমে গেছে। দেখো আমি ছবিটা আঁকলাম। ঠিক আছে, তাহলে এটা নিচে নেমে গেছে, তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে একটা নদী যখন আসছিল হঠাৎ করে কি হবে, ঢালটা বাড়ার জন্য অনেকটা উঁচু থেকে নিচে পড়বে, তাহলে এখানে কি তৈরি করেছে, এখানে তৈরি করেছে জলপ্রপাত। ঠিক আছে, এখানে তৈরি করেছে কি জলপ্রপাত। তাহলে জলপ্রপাত কিভাবে তৈরি হবে বোঝা গেছে। বেশ, আবার কোনো কারণে যদি উত্থিত হয়ে যায়, যদি বিপরীত চ্যুতি সৃষ্টি হয়, তাহলে চ্যুতিরেখা বরাবর চ্যুতিখণ্ড উত্থিত হয়ে ভূমির প্রারম্ভিক ঢালে পরিবর্তন ঘটে, এর ফলে নদীর প্রবাহ চ্যুতি খাড়াতলে এসে অবরুদ্ধ হয়ে যায়, তখন সেই স্থানে হ্রদের সৃষ্টি হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের ওরিগন হ্রদ এইরূপ ভাবে তৈরি হয়েছে, হ্রদ ওরিগন হ্রদ এইভাবে তৈরি হয়েছে। আর জলপ্রপাত সুবর্ণরেখা নদীর গতিপথে চাতির ফলে ক্ষুদ্র জলপ্রপাত সৃষ্টি বলে, চাতি নয় এটা চ্যুতি। ঠিক আছে, বানান ভুল হয়েছে। তাহলে হুড্রু জলপ্রপাত যেটা ছোটনাগপুরে, সেটা কিন্তু এই চ্যুতির ফলেই তৈরি হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, এই হুড্রু জলপ্রপাত কিন্তু আমাদের সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয়েছে চ্যুতির ফলে, যেমন করে এই যে আঁকলাম সেটা হলো এইভাবে তৈরি হয়েছে। আর একটা কি বলছে, যে হ্রদ তৈরি হবে, হ্রদ তৈরি হবে কি, এখানে উল্টোটা হবে। এখানে দেখো যে এই অংশটা
নিচেই পড়ে আছে, কিন্তু এই অংশটা ওপরে উঠে গেছে। ঠিক আছে, এই অংশটা ওপরে উঠে গেছে। তাহলে এখান দিয়ে একটা নদী আসছিল, নদী আর যাবে সামনের দিকে, যেতে পারবে না। তাই এখানে কি তৈরি করবে, এখানে জল জমা করে, এখানে জল জমা করে একটা কি তৈরি করবে, হ্রদ তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ এবং চ্যুতির গাঠনিক উপাদান। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি তোমাদের সমস্ত সিলেবাস কভার করাবো। ঠিক আছে, তাই আজকের জন্য এইটুকুই। পরের ক্লাসে আমরা আলোচনা করব পাঁচ সংস্থান তত্ত্ব সম্পর্কে। ঠিক আছে, পাঁচ সংস্থান তত্ত্ব সম্পর্কে। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।